ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি জয়ের লড়াই এবার 3 দেশে, যার চূড়ান্ত গন্তব্য নিউ ইয়র্কে। বিশ্বমঞ্চের এই মহা উন্মাদনার প্রতিটি মুহূর্তের রোমাঞ্চ ও ম্যাচের খবরাখবর আপনাদের কাছে পৌঁছে দিতেই যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন রোড টু নিউ ইয়র্ক। বিশ্বকাপ জুড়ে হতে যাওয়া এই আয়োজনের অংশ হিসেবে থাকছে আমি সঞ্জনা আইভি। গত রাতের এবং সকালের ম্যাচের রিপোর্টগুলো দিয়েই আসলে শুরু করতে চাইবো। টানা 2 জয়ে যে গ্রুপের প্রথম দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়েছে আলবিসেলেস্তারা। এমন গোলে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন তিনি। এর পরের ম্যাচেই এমবাপ্পের জোড়া গোলে ইরাককে 3-0 গোলে উড়িয়ে দিয়েছে ফ্রান্স। সেই সাথে বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা বনে যান এমবাপ্পে। সকালের ম্যাচে দীর্ঘ 28 বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত করল নরওয়ে। আর্লিং হাল্যান্ডের জোড়া গোলে সেনেগালকে 3-2 ব্যবধানে হারিয়ে নকআউটের টিকিট নিশ্চিত করেছে ইউরোপের দলটি। জোনাল মার্কিং কিংবা বক্স টু বক্স প্রেসিং নয়, বরং ল্যাটিন ফুটবলের ছন্দময় খেলার কৌশলে অস্ট্রিয়ার রক্ষণ দুর্গ ভেঙে দেয় মেসির আর্জেন্টিনা। কিভাবে অস্ট্রিয়ার হাই প্রেসিং জয় করে জয় ছিনিয়ে নিল আলবিসেলেস্তারা, সেটাই জানবো ডেস্ক রিপোর্টে। জমাট রক্ষণ, সাথে নিখুঁত ম্যান মার্কিং আর অনবরত প্রেসিং তো ছিলই। মিডফিল্ডে আর্জেন্টিনাকে নাম্বার গেমে হারিয়ে বোতলবন্দি করা, এমন কৌশল নিয়ে আলবিসেলেস্তাদের ম্যাচে মাঠে নেমেছিল অস্ট্রিয়া। এটা অস্বীকার করার সুযোগ নেই, সেই পরিকল্পনা দারুণভাবে বাস্তবায়নও করেছিল রাল্ফ রাংনিকের দল। প্রথম 22 মিনিটে মেসিকে একেবারেই নিষ্প্রভ করে রেখেছিল দলটি। তবে মেসি হয়তো তখনও পেনাল্টি মিসের ধাক্কাটা কাটিয়ে উঠছিলেন আর অস্ট্রিয়ার খেলার ধরনটা মাঠে ঘুরে ঘুরে রপ্ত করছিলেন, তৈরি করছিলেন গোল আদায় করার ব্লুপ্রিন্ট। 38 মিনিটে আসে জাদুকরী সেই মুহূর্ত। গোলের বিল্ড আপ শুরু হয় ম্যাকালিস্টারের কাছ থেকে। এরপর ডিপলের কাছ থেকে বল পান রাইট মিডে থাকা মেসি। অস্ট্রিয়ার রক্ষণে স্পেস তৈরি করতে বাম প্রান্তে থাকা আলমাদাকে বল দেন লিও। অ্যাটলেটিকোর এই তারকা হালকা রানে লেফট ফ্ল্যাঙ্কে থাকা ফাকিন্দো মেদিনার কাছে বল দিয়ে বাস্তবায়ন করেন মেসির পরিকল্পনা। বল মার্কিং করতে অস্ট্রিয়ান ফুটবলাররা মেদিনাকে প্রেসিং করতে গেলে স্পেস পেয়ে যান মেসি। এর পরের গল্পটা সবার জানা। মেদিনার পাশে আনমার্কড মেসি নিখুঁত ফিনিশিংয়ে ভেঙে দেয় রেডলক। ম্যাচের ইনজুরি টাইমে যখন সমতায় ফিরতে মরিয়া অস্ট্রিয়া, তখন কাউন্টার অ্যাটাক থেকে দ্বিতীয় গোল পায় লিও। এবার বিল্ড আপ শুরু হয় মিডফিল্ডার পারাদেসের ব্লক থেকে। ডান উইংয়ে বল পেয়ে দুর্দান্ত গতিতে মেসি ঢুকে পড়েন অস্ট্রিয়ার রক্ষণ ফাঁকে। মেসির দিকে অস্ট্রিয়ান ফুটবলাররা মনোযোগী হতেই ফাঁকা জায়গা তৈরি হয় হুলিয়ান আলভারেজের জন্য। মেসির নিখুঁত ক্রস খুঁজে পায় এই স্ট্রাইকারকে, কিন্তু আলভারেজ অস্ট্রিয়া গোলরক্ষক স্লাগারকে পরাস্ত করতে ব্যর্থ হন। তবে ডিফ্লেকশনে বল পেয়ে যান পারাদেস। এই মিডফিল্ডার আবার খুঁজে নেন ডান প্রান্তে থাকা মেসিকে। এরপর আসে সেই মাহেন্দ্রক্ষণ। মেসির পায়ের জাদু প্রথম চেষ্টায় প্রতিহত হলেও দ্বিতীয় সুযোগে ঠান্ডা মাথায় অস্ট্রিয়ার গোলরক্ষক আর তাদের 4 ডিফেন্ডারকে বোকা বানিয়ে গোল আদায় করে নেন এলেমটেন। প্রথমার্ধে 4-4-2, দ্বিতীয়ার্ধে 4-1-3-2 এই ফরমেশনে মূলত খেলেছে আর্জেন্টিনা। তবে এটা হলফ করে বলার সুযোগ নেই ঠিক কোন নির্দিষ্ট ট্যাকটিক্সে খেলে আলবিসেলেস্তারা, কারণ কোচ স্কালোনি পর্যাপ্ত স্বাধীনতা দেন ফুটবলারদের। জোনাল মার্কিং, বক্স টু বক্স প্রেসিং না করে ল্যাটিন ফুটবলের ট্রেডমার্ক ফ্রি স্টাইল ছন্দময় ফুটবলটা খেলেই জয় আদায় করে নিয়েছে আর্জেন্টিনা। মূলত প্রচণ্ড চাপেও নির্ভার থেকে স্কিলের উপর আস্থা রেখেই অস্ট্রিয়ার রক্ষণ দুর্গের পতন ঘটিয়েছেন লিওনেল মেসি। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। এই ম্যাচ নিয়ে আরও বিস্তারিত আলোচনা করতে রোড টু নিউ ইয়র্কের এই পর্যায়ে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী এবং স্পেশাল করেসপন্ডেন্ট হাসিনুর রহমান। হাসিনুর, দুর্দান্ত এক জয় পেয়েছে আর্জেন্টিনা, যদিও শুরুতে কিন্তু ভালোই বেগ পোহাতে হয়েছিল এবং আপনিও গতকাল বলছিলেন যে আসলে অস্ট্রিয়ার সাথে ম্যাচটা অতটা সহজ হতে যাচ্ছে না আর্জেন্টিনার জন্য। একটু যদি জানতে চাই যে অস্ট্রিয়া কিন্তু যথেষ্ট হাই প্রেসিং ফুটবল খেলেও একটা মাত্র গোলও কেন পেল না, আপনার কাছ থেকে যদি একটু জানতে চাই।
হ্যাঁ, অস্ট্রিয়া আসলে মিডফিল্ড এবং ডিফেন্সে খুব ভালো ডমিনেট করেছে এবং তাদের স্ট্রাইকাররাই মূলত আসলে ফিনিশিং করতে পারেনি। তাদের যে স্ট্রাইকার ছিল 11 নম্বর জার্সিধারী, তিনি কিন্তু বেশ হাইট, লম্বা। তিনি বেশ কয়েকটা সুযোগও পেয়েছিলেন কিন্তু সেগুলো মিস করেছেন। আমার মনে হয় অস্ট্রিয়া যদি ক্লিনিক্যাল হতে পারতো তারা কিন্তু এই ম্যাচে অবশ্যই ড্র আদায় করে নেওয়ার তাদের সামর্থ্য বা সেই পারফরমেন্সটা অন্তত তাদের মিডফিল্ড এবং ডিফেন্স দেখিয়েছিল। যাই হোক, অস্ট্রিয়ার এই যে মিডফিল্ডের যেই দেয়ালটা আমি প্রতিবেদনও বোঝানোর চেষ্টা করেছি তারা কিভাবে আর্জেন্টিনা ভেঙেছে, একটা প্রমাণ দিতে চাই। আমাদের হাতে একটা প্রথম গোলের মোশন গ্রাফিক্স আছে, কিভাবে প্রথম গোলটা হলো। তারা যেহেতু জোনাল মার্কিং করছিল, কখনোই আর্জেন্টিনার একটা প্লেয়ার 1/1-এ থাকেনি, কখনো 1/2, 1/3, অর্থাৎ আর্জেন্টিনার একজন প্লেয়ারকে 2 থেকে 3 জন একসঙ্গে প্রেস করেছেন। লৌথারো মার্টিনেজের প্রথম পেনাল্টির আপিলটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। দর্শক, আমরা একটু দেখাতে চাই প্রথম গোলটা যেটা হয়েছিল সেটা বিল্ড আপ তৈরি হয়েছিল কিন্তু মাঝমাঠ থেকে প্রথম ম্যাকালিস্টার পাসটা দিয়েছিলেন। আমরা যদি দেখাতে চাই 20 নম্বর জার্সি থেকে শুরু হবে, সেটা ম্যাকালিস্টারের জার্সি। আমরা একটু দেবো 20 থেকে ডিপল 7-এর কাছে যায়, তারপরে মেসির কাছে যায়। মেসি সেটা স্পেস বাড়ানোর জন্য তারা রাইট সাইড থেকে লেফটে শিফট হয়ে যায়। লেফটে শিফট হওয়ার ফলে হয় কি, হঠাৎ করে যখন স্থান পরিবর্তন হয়ে যায় তখন তারা সবাই সেই বলটাকে ট্র্যাক করতে যায় অস্ট্রিয়ার ফুটবলাররা, এবং সেই জায়গায় মেসি একটা জায়গা পেয়ে যায় এবং মেসি গোল দেয়। পুরো ম্যাচে আর্জেন্টিনা এই একই কৌশলে আসলে অস্ট্রিয়ার যেই দুটি গোল আদায় করতে পেরেছে বা কয়েকটা মিসও হয়েছে, তারা হঠাৎ করে সাইড পরিবর্তন করেছে এবং যেহেতু তারা জোনাল মার্কিং করছিল, বল যেখানে সেখানেই প্রেসিং করছিল, তো হঠাৎ করে দিক পরিবর্তন করাটাই একমাত্র একটা সুযোগ ছিল যে একটু স্পেস ক্রিয়েট করার। এবং মেসির মতো যখন ফুটবলার আপনার কাছে থাকবে, স্পেস যদি মেসি পেয়ে যায়, তিনি 2-3টে স্পেস পেলে এর মধ্যে তো তার অ্যাকুরেসি 80-90% থাকবে, এটাই স্বাভাবিক এবং সেটাই হয়েছে। যাই হোক, আমরা ওভারঅল পারফরমেন্সে একটা স্ট্যাটিস্টিক্স দেখাতে চাই, কোন দলের পজিশন কেমন ছিল, কোন দল কেমন করলো, সব কিছু মিলে আমরা আরেকটা তথ্য দেখাতে চাই দর্শকদেরকে, যে বল পজিশন থেকে শুরু করে এভরিথিং কোন দল আসলে এগিয়ে ছিল। তো অবশ্যই আর্জেন্টিনারই আধিপত্য ছিল বল পজিশন থেকে শুরু করে সব কিছুতেই। বল পজিশন যদি আমরা দেখি, আর্জেন্টিনার 54% ছিল, 46% ছিল অস্ট্রিয়ার। টোটাল শট আর্জেন্টিনা 12টা নিয়েছে, অস্ট্রিয়া নিয়েছে 6টা। অবশ্যই আর্জেন্টিনা বেশি আক্রমণ করেছে। পাসেসের ক্ষেত্রেও যদি দেখি, 554টা আর্জেন্টিনা, তারা নিয়েছে 468টা, ট্যাকেল 21টা এবং আর্জেন্টিনার 12টা ট্যাকেল অস্ট্রিয়ার। আমি যদি পাসের কথা বলি, এটা কিন্তু এই পাসেস বা এই স্ট্যাটগুলো অস্ট্রিয়ার যে লড়াই করেছে সেটা কিন্তু সবসময় প্রতিফলিত হচ্ছে না। আর্জেন্টিনার ম্যাক্সিমাম পাস কিন্তু তারা মিডফিল্ডে হয়েছে, অনেক সময় ডিফেন্সে, কেননা তারাও আসলে স্পেস পাচ্ছিল না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় অবশ্যই একটা জমজমাট ম্যাচ হয়েছে, যারা নিউট্রাল দর্শক তারা সবাই উপভোগ করেছেন। এইরকম ম্যাচই আসলে প্রত্যাশিত ছিল। আর্জেন্টিনা তো নকআউট পর্ব নিশ্চিত করেছে, তবে সবচাইতে বড় বিষয় ছিল যে এই ম্যাচে নিজের আলোয় নিজেকে রাঙিয়ে নিয়েছিলেন লিওনেল মেসি। সর্বকালের সর্বসেরা মেসি প্রতি ম্যাচেই কিন্তু নতুন নতুন রেকর্ড গড়ছেন আর ভাঙছেন। রেকর্ডের এই বরপুত্রের পারফরমেন্স ওভারঅল আপনার কাছে কেমন লেগেছে? হ্যাঁ, মেসির পারফরমেন্স দেখাটা কিন্তু একটা সৌভাগ্যের বিষয়। আমরা যারা আছি এই প্রজন্মের, আমরা হয়তো ম্যারাডোনার খেলা দেখিনি সেইভাবে, সরাসরি শুনেছি পেলের খেলার কথা, কিন্তু আমরা সৌভাগ্যবান যে আমরা ম্যারাডোনা পেলেকে দেখতে না পারলেও আমরা মেসিকে দেখেছি। মেসির পারফরমেন্সটা একটু যদি দেখাচ্ছে, তাহলে মেসি কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছেন, শুধু এই ম্যাচে না, এর আগের ম্যাচগুলোতেও পারফরমেন্স করেছেন এবং যত বয়স যাচ্ছে মেসির পারফরমেন্স মনে হয় তত বেশি হচ্ছে। ষষ্ঠ ওয়ার্ল্ড কাপ খেলছেন মেসি। তিনি যে 16টি গোল করেছেন, প্রথম চার ওয়ার্ল্ড কাপে তিনি 6টি গোল করেছেন, শেষ 2 ওয়ার্ল্ড কাপে 10টি গোল করে ফেলেছেন। আমরা যদি দেখি এই ম্যাচে মেসি 2টি গোল করেছেন, টোটাল শট নিয়েছেন 7টি, অন টার্গেটে ছিল যার মধ্যে 4টি, টোটাল পাস নিয়েছেন 40টি পাসের মধ্যে কিন্তু 30টি পাস সফল ছিল। এবং গ্রাউন্ড ডুয়েল, এটা কিন্তু একটা দৃষ্টি করার মতো বিষয়, 15টি গ্রাউন্ড ডুয়েল মেসি চ্যালেঞ্জ করেছে, যার মধ্যে তিনি 9টি জিতেছেন। আরও কিছু তথ্য আছে, আমরা একটু দেখাতে চাই যে মেসি শুধু গোলেই নয়, আরও কতটা ইফেক্টিভ ছিলেন। আর একটু ম্যাচের আমরা পরবর্তী যে আমাদের তথ্যগুলো আছে সেটি দেখাতে চাই। যেমনটা আমি পাসিংয়ের উদাহরণ দিচ্ছিলাম, ডুয়েলের উদাহরণ দিচ্ছিলাম, এই কার্ডটা দেখুন, যেই সবুজ রঙের যেই তীর চিহ্নগুলো দেখছিলেন, এটি হচ্ছে মেসির পাস এবং এগুলো সব সাকসেসফুল পাস ছিল। এবং অরেঞ্জ কালারের যে পাসগুলো ছিল সেগুলো ইন্টারাপ্ট হয়েছে। তো মেসি কী পরিমাণ পাস দিয়েছে বুঝতেই পারছেন। আমরা পরবর্তী তথ্যটা দেখাতে চাই। আমাদের মেসির ট্যাকেল আছে, ট্যাকেলের কথা যদি ধরি, যেই সবুজ ট্যাকেলগুলো দেখছেন এটি মেসি ট্যাকেল, এই ট্যাকেলগুলো জিতেছে। এবং যে অরেঞ্জ কালারের ট্যাকেলগুলো দেখছেন এই ট্যাকেলগুলো মেসি হেরেছে। আরেকটি কার্ড আছে, আমরা একটু দেখাতে চাই মেসির। এটা হলো মেসির হিট ম্যাপ বলতে আমরা যদি দেখি, মেসি কিন্তু রাইট ফরওয়ার্ড জোনে খেলেন। তিনি
প্রতিপক্ষের আক্রমণ ভাগে রাইট সাইডেই থাকবেন, এটাই স্বাভাবিক। কিন্তু তার হিট ম্যাপগুলো দেখুন, তিনি নিজেদের ডিফেন্সে ছিলেন, ডি বক্সের সামনে ছিলেন, এক কথায় মেসি সর্বত্রই ছিলেন। তিনি শুধু গোলে করেননি, পুরো মাঠ জুড়ে দৌড়েছেন, দলকে একত্রিত করেছেন, পাসিংয়ে প্রেসিংয়ে সবখানেই সহায়তা করেছেন। ওভারঅল মেসির পারফরমেন্সে মুগ্ধ না হওয়ার কোনো উপায় নেই। একদমই তাই। মেসি ছাড়াও আর্জেন্টিনা দলে আর কার কার পারফরমেন্স ইম্প্যাক্টফুল ছিল বলে আপনি মনে করছেন, এবং কোন প্লেয়ারকে কতটুকু রেটিং আসলে আপনি দিতে চান? মেসির বাইরে একজন ফুটবলারের পারফরমেন্স খুব গুরুত্বপূর্ণ ছিল, এবং আমি জানি না অন্যরা কীভাবে দেখেছে, সেটা হলো ফাকিন্দো মেদিনা। এই ডিফেন্ডার, তিনি রাইট ব্যাক হিসেবে, লেফট ব্যাক হিসেবে খেলেন, তিনি কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছেন। আমি যদি কিছু ছবি দেখাতে চাই, 67 মিনিটের একটা ছবি, খুব ভালো একটা পজিশনে ছিল এই স্ট্রাইকার অস্ট্রিয়ার। তিনি কিন্তু হাইটে মেদিনার চেয়ে অনেক লম্বা, দেখুন, কিন্তু মেদিনা বলটা ক্যাচ করতে পারেনি, কিন্তু পিছন থেকে তার জার্সি টেনে ধরে তাকে যেভাবে হোক তাকে কিন্তু উপরে উঠতে দেয়নি। এই ট্যাকেলটা যদি মেদিনা এখানে ব্যর্থ হতেন তাহলে কিন্তু এটা নিশ্চিত একটা গোল হয়ে যেত, কেননা দিবু মার্টিনেজ একটু ডান পাশে সরেছিলেন। তো খুব ভাইটাল একটা ইন্টারসেপশন ছিল। আরেকটা ইন্টারসেপশন আছে, সেটাও খুব ভাইটাল ছিল। এই ট্যাকেল দুটো না হলে কিন্তু গোল হয়েই যেত। এই জায়গাটা ছবিতে অতটা ভালোভাবে হয়তো বোঝা যাচ্ছে না, একদম গোলকিপারের আগ মুহূর্তে 21 নম্বর যেই ফুটবলারটা আছে তার কাছে পাসটা যাচ্ছিল, কিন্তু মেদিনা ওই সময় এসে ক্লিয়ার করেছেন। এইটা ক্লিয়ার না করলেই কিন্তু গোল হয়ে যেত। তো মেদিনার পারফরমেন্স অসাধারণ ছিল। আরও কিছু দেখাতে চাই, তার ডিফেন্স পারফরমেন্স কেমন ছিল, তার হিট ম্যাপটা কেমন ছিল, সেগুলো দেখাবো। তো আমার কাছে মনে হচ্ছে মেসির পরে মেদিনার পারফরমেন্সটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। এটা হলো ডিফেন্স ম্যাপ, যেগুলো ব্লু আছে সেগুলো তিনি সাকসেসফুলি বলগুলো ট্যাকেল করেছেন, ক্লিয়ার করেছেন ব্লুগুলো, এবং যেটা ক্রস চিহ্ন আছে এই ডুয়েলে তিনি হেরেছেন, যেটা পিঙ্ক কালার আছে সেটা ইন্টারসেপ্ট, এবং সবুজগুলোতেও তিনি এই ডুয়েলগুলোতে জিতেছেন। তো অর্থাৎ দেখাতে চাই তিনি কতটা সফল ছিলেন ডিফেন্সিভলি। আরেকটা হিট ম্যাপ আছে, আমরা দেখাতে চাই তিনি যেহেতু লেফট ফ্ল্যাঙ্গে খেলেন, লেফট ডিফেন্ডার, তিনি দেখতেই পাচ্ছেন তিনি কতটা অ্যাক্টিভ ছিলেন, আক্রমণেও যেমন উঠেছেন, ডিফেন্সেও ছিলেন। তো এই লাল জোনগুলোতেই তিনি বেশি ছিলেন। এই হিট ম্যাপটাই প্রমাণ করে যে কতটা ইন্টেন্সিটি নিয়ে তিনি খেলেছেন, কতটা তাকে উপরে উঠতে হয়েছে এবং নামতে হয়েছে। মূলত আসলে ফুলব্যাকের কাছ থেকে কিছুটা সাপোর্ট দেওয়া, কিন্তু একেবারে আক্রমণে পুরো দোস্তর ইনভলভ ছিলেন, শুধু ডিফেন্সেই করেননি। তো সেই জায়গা থেকেই আমাকে খুবই মুগ্ধ করেছে আসলে মেদিনা। এবং সেই সাথে এনজো ফার্নান্দেজের কথা আমি একটু বলতে চাই। এনজো ফার্নান্দেজের কথা আমি গতকালকেও বলেছিলাম, তিনি ভাইটাল রোল প্লে করতে পারেন। আমাদের কিছু তথ্য আছে, নর্মালি এনজো ফার্নান্দেজ ডিপ লাইন প্লেমেকার হিসেবে খেলেন বা নাম্বার 6 হিসেবে খেলেন আর্জেন্টিনায়, তবে গত ম্যাচে কিন্তু ম্যাকালিস্টার সেই রোলটা প্লে করেছেন। এনজো উপরে গিয়েছেন, নাম্বার 8 রোলটাতে খেলেছেন, এবং তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছেন। আমরা একটু তথ্যগুলো যদি দেখাতে চাই যে এনজো কতটা গুরুত্বপূর্ণ ছিল, এটা এনজোর আসলে হিট ম্যাপ। আমরা যদি দেখি যে এনজো কতটা রানে অংশগ্রহণ করেছেন, তিনি রক্ষণে ছিলেন, আক্রমণে ছিলেন, কোন জায়গায় তিনি ছিলেন না, এবং মেসিদের যে বিল্ড আপগুলো তৈরি হচ্ছিল, এবং যে তারা যে পরিমাণে অস্ট্রিয়া যেভাবে আসলে 1v3 1v2তে আর্জেন্টিনার পাসগুলো ব্লক করছিল, তার ট্যাকেল করছিল, সেই জায়গায় এনজোর লং পাস, থ্রু পাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। তো সব কিছু মিলিয়ে আমি লিওনেল মেসির পর ফাকিন্দো মেদিনাকে নাম্বার 1 পারফর্মার হিসেবে দেখি, অর্থাৎ দ্বিতীয় সেরা পারফর্মার, এবং এরপরেই এনজো ফার্নান্দেসের পারফরমেন্স আমার ভালো লেগেছে। এছাড়াও ডিফেন্ডার আসলে সম্মিলিত পারফরমেন্স ছিল, ডিফেন্সেও খুব ভালো করেছিল। তবে ওভারঅল একটু পুরো দলের রেটিং যদি আমরা দেখাতে চাই, যে দুজনের কথা তো বললাম আমি স্পেশাল মেনশন, কিন্তু বললাম তো বাকিরাও ভালো পারফরমেন্স করেছে, একটু দেখাই যে আসলে বাকিরা কেমন ছিল। এখানে শুধু আর্জেন্টিনা নয়, অস্ট্রিয়ারও আমরা দেখতে পাবো। লিওনেল মেসি 9.2 রেটিং নিয়ে, যেটা বলছিলাম, ম্যাচ সেরা ছিলেন। লাউথারো মার্টিনেজও খুবই ভালো পারফরমেন্স করেছেন, এটা কিন্তু বলতে হবে। প্রথম পেনাল্টিটা তিনি আদায় করে নিয়েছিলেন, তিনি প্রচুর ট্র্যাক ব্যাক করছিলেন, বারবার পিছনে আসছিলেন ডিফেন্সের সহায়তা করতে। এনজো ফার্নান্দেজের কথা আমি মেনশন করেছি, ফাকিন্দো মেদিনাও টপ রেটিং পেয়েছেন। এছাড়া দুই ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো এবং লাউথারো লিয়েসান্দ্রো মার্টিনেজ কিন্তু ভালো পারফরমেন্স করেছেন। তো গ্রিন কালারে যাদের রেটিং দেখছেন তারাই সবচেয়ে ভালো পারফর্মার ছিল। এবং আমরা যদি অস্ট্রিয়ারটা দেখি, ডেভিড আলাবার কথা বলতেই হবে। ডেভিড আলাবা দুর্দান্ত পারফরমেন্স করেছেন, এবং লাইমার, তাদের যে ফুটবলারটা আছে লাইমার, 8.2 রেটিং পেয়েছেন। কিন্তু লাইমার কিন্তু একাই খুবই অসাধারণ পারফরমেন্স করেছেন। সেভিজারও ভালো পারফরমেন্স করেছেন। ওভারঅল অস্ট্রিয়া গোল বাদে কিন্তু তাদের পারফরমেন্সটা খুবই ভালো ছিল। আর্জেন্টিনাকে যে এতটা টাফ ফাইট দিবে তারা সেটা কিন্তু অনেকে এক্সপেক্ট করেনি। তো সর্বোপরি এই ছিল আমার কাছে দুই দলের পারফরমেন্স নিয়ে অ্যানালিসিস। একদমই তাই। আসলে ম্যাচটা যে কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে সেটা আসলে যারা অ্যাটলিস্ট দেখেছে বা আজকে হাইলাইটস যারা দেখবে তাদের কাছে তো খুবই এক্সাইটিং একটা ম্যাচ লাগবে। হাসিনুর, আপনার সাথে আরও অনেক কথা রয়েছে, সঙ্গেই থাকুন। আপনারা আমন্ত্রণ দেখছেন রোড টু নিউ ইয়র্ক। আবারও আমরা যুক্ত হচ্ছি আমার সহকর্মী এবং স্পেশাল করেসপন্ডেন্ট
হাসিনুর রহমানের সঙ্গে। হাসিনুর, আর্জেন্টিনা ছাড়াও ফ্রান্সের কিন্তু দুর্দান্ত একটা ম্যাচ উপভোগ করেছে ফুটবল প্রেমীরা। ইরাকের বিপক্ষে আসলে জয় পাওয়াটা তো নিশ্চিতই ছিল, কিন্তু গোলকিপারের ভুলেই কি ইরাককে হারতে হয়েছে? একটা গোলে গোলকিপারের ভুলের অবদান তো আছে অবশ্যই, তিনি একটা ব্লান্ডার করেছেন এবং এই ধরনের ভুল আসলে হয়েই থাকে। আমরা যদি দেখি যে কোনো ম্যাচে গোলকিপারের কাছ থেকে ডিফ্লেকশন চলে আসে, তো এটা পার্ট অফ দ্য গেম। আসলে তারা ফ্রান্স ওই পেনিট্রেশনটা তাদের ডি বক্সে তৈরি করতে পেরেছিল যখন গোলকিপার একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে। অবশ্যই ভুল তো থাকবেই, যে কোনো গোলের ক্ষেত্রে প্রতিপক্ষের ভুল থাকবে, তবে ফ্রান্সকে সব ধরনের ক্রেডিট দিতে হবে। তবে এই ম্যাচটা থান্ডারস্টর্মের কারণে বন্ধ হয়েছিল, আবহাওয়া খারাপ থাকার কারণে। এই বিশ্বকাপের প্রথম একটা ম্যাচ যেটা 2-2.5 ঘন্টা ডিলেতে মাঝখানে থেমে আবার শুরু হয়েছে। তো ফিফার একটা নতুন নিয়ম আছে যে স্টেডিয়ামের 8 কিলোমিটার আশেপাশে যদি বজ্রপাত হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ম্যাচ পরিচালনা করা যাবে না। সেই নিয়মটার আমরা আসলে কার্যকর হওয়া দেখেছি এই ম্যাচে, এবং আমার মনে হয় যদি ম্যাচটা বন্ধ না হতো তাতে ইন্টেন্সিটিতে তো কিছুটা সমস্যা হয়েছে, প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। ইরান মানে দুই দলের প্লেয়ারে পর্যাপ্ত রেস্ট পেয়েছে, বিশেষ করে ইরাকের ফুটবলারদের জন্য একটা অ্যাডভান্টেজ হয়েছে, তারা অনেক সময় একটা গ্যাপ পেয়েছে। তো যাই হোক, ঠিক আছে, আমরা একটু ম্যাচের স্ট্যাটিস্টিক্সটা দেখাতে চাই, কেমন পারফরমেন্স ছিল দর্শক, সেই জিনিসটাই আমরা দেখাবো। এই ম্যাচে বল পজিশন, শর্টস কি কতটা নিয়েছে, আমাদের কিছু তথ্য আছে একটু আপনাদের দেখাই। আমরা যেটা দেখাই প্রতিটা ম্যাচে সবসময় বল পজিশনে আসলে 56% ছিল ফ্রান্স, ইরাক 44% ছিল বল পজিশন, তাদের ইমপ্রেসিভই বলতে হবে। শর্টসের ক্ষেত্রে দেখুন নাম্বারটা কত কম বেশি, 19টা শট নিয়েছে ফ্রান্স, সেই জায়গায় 4টা শট নিয়েছে ইরাক। এবং পাসেসের ক্ষেত্রে দেখুন 603টা পাস নিয়েছে ফ্রান্স এবং 481টা পাস নিয়েছে ইরাক। ট্যাকেলসের ক্ষেত্রে দুই দলের সমানে অলমোস্ট ছিল, এখানে ইরাক কিছুটা এগিয়ে, তারা 16টা ট্যাকেল করেছে এবং আসলে ফ্রান্স 14টা ট্যাকেল করেছে। তো ম্যাচের সব মিলে এটাই একটা অবস্থা ছিল আসলে এই ধরনের স্ট্যাট। তবে ফ্রান্স ডমিনেট করেছে পুরো ম্যাচেই, সেটা আসলে বলাই যায় এবং স্ট্যাটগুলো সেটাই প্রমাণ করে। একদমই তাই। মেসির পাশাপাশি আসলে এমবাপ্পেও কিন্তু ছুটেই চলেছেন। 2 ম্যাচে 4 গোল করেছেন ইতিমধ্যে, আর সেই সাথে বিশ্বকাপে মিরোস্লাভ ক্লোসার মতো এখন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। কেমন লেগেছে তার পারফরমেন্স? এমবাপ্পের পারফরমেন্স তো অবশ্যই মানে ভালো লাগারই মতো। মেসির পারফরমেন্স দেখে যেমন আপনার ভালো লাগবে, এমবাপ্পেকেও আপনি কোনোভাবে কিন্তু খুব একটা পিছিয়ে রাখতে পারবেন না। মাত্র তৃতীয় বিশ্বকাপ, তিনি এতগুলো গোল করে ফেলেছেন। মেসির যে টপ স্কোরার রেকর্ড, এমবাপ্পে যদি ফিট থাকতে পারে আমার মনে হয় যে ওদের ভবিষ্যতে বিশ্বকাপের টপ স্কোরার, সর্বকালের সেরা গোল স্কোরার এমবাপ্পেই হবেন। গত বিশ্বকাপেও তিনি কেমন পারফরমেন্স করেছে সবাই দেখেছি, ফাইনালে তিনি আনলাকি ছিলেন। আমরা একটু দেখাতে চাই এই ম্যাচে এমবাপ্পের পারফরমেন্সটা কেমন ছিল, তিনি ইরাকের বিপক্ষে কতটা ভয় ধরাতে পেরেছিলেন। 2টি গোল তো তিনি করেইছেন, তারপরও বাকি যেই তথ্যগুলো আছে সেটি দেখাতে চাই। তিনি যেমনটা বলছিলাম 2টো গোল করেছেন, টোটাল শট নিয়েছেন 8টি, টাচেস নিয়েছেন 59টি, কি পাসেস দিয়েছেন 2টি এবং গ্রাউন্ড ডুয়েল জিতেছেন। তিনি 9টি গ্রাউন্ড ডুয়েল অ্যাটেম্প করেছিলেন, তার মধ্যে 4টি তিনি জিতেছেন। তো অবশ্যই ভালো পারফরমেন্স বলতে হবে। এবং সবচেয়ে যেই বিষয়টা যে তার সতীর্থ দের সাথে তার যে বোঝাপড়া আক্রমণশ্রীতে আমরা যদি দেখি, সেটা ডেম্বেলে হোক কিংবা মাইকেল ওলিসে হোক, বিশেষ করে ওলিসের সঙ্গে তার বোঝাপড়াটা খুব দারুণ হচ্ছে এবং সেই বিষয়টা যদি তিনি মেনটেন করতে পারেন বা তাদের ফরওয়ার্ড জোনের ফুটবলারদের মধ্যে এই বোঝাপড়াটা যদি অব্যাহত থাকে, আমার মনে হয় ফ্রান্স বিশ্বকাপে অনেক দূর যাবে। তারা পেন অন পেপারেও তো ফেভারিট। যেটা নিয়ে একটু আলোচনা হয়েছে, আমরা একটু দেখাতে চাই যে বিশ্বকাপের টপ স্কোরার লিস্ট এখন কেমন। 16 গোল নিয়ে গতকাল খেলা শুরু করেছিলেন লিওনেল মেসি, তিনি 2টি গোল করেছেন, যার ফলে তিনি মিরোস্লাভ ক্লোসাকে টপকে এখন 18 গোল নিয়ে শীর্ষে। মিরোস্লাভ ক্লোসার 16 গোল, কিলিয়ান এমবাপ্পেও কিন্তু 2টি গোল করেছেন, তিনি ব্রাজিলের রোনালদো নাজারিওকে টপকে এখন ক্লোসার সঙ্গে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার। তো যেমনটা বলছিলাম, মাত্র তৃতীয় বিশ্বকাপ খেলছেন এমবাপ্পে, সেই জায়গায় মেসির হয়তো ক্যারিয়ার শেষ বিশ্বকাপ। ষষ্ঠ বিশ্বকাপে এসে মেসির 18টা গোল, 3 বিশ্বকাপে কিন্তু এমবাপ্পে ইতিমধ্যে 16টি গোল করে ফেলেছেন। তো এমবাপ্পেকে ক্রেডিট দিতে হবে। রোনালদোর গোল 15টি, রোনালদো নাজারিও এবং গার্ড মুলারের গোল 14টি। তো এটাই হলো টপ 5 গোল স্কোরার এখন পর্যন্ত বিশ্বকাপের। তো এমবাপ্পের পারফরমেন্স যেটা আমি বলছিলাম যে অসাধারণ ছিল, তার গোলগুলো দেখার মতো। তবে একটা বিষয় যে মেসি যতটা সমাদৃত, এমবাপ্পে কিন্তু ততটা সমাদৃত এখন পর্যন্ত হচ্ছেন না। এর কারণ অফ দ্য ফিল্ড তার আচরণ কিন্তু সবসময় সমালোচিত হয়, প্রশ্নের মুখে পড়ে। সতীর্থদের সাথে প্রায়শই আমরা তার কোন্দলের কথা শুনি। ইভেন এই মৌসুমে রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে তার যে বোঝাপড়ার অভাব, এটা প্রকাশ্যে কোচের সাথে দ্বন্দ্ব, এই বিষয়গুলো সামনে চলে এসছে। তো কিলিয়ান এমবাপ্পে যদি এই দিকগুলো তিনি মাঠের বাইরের অফ দ্য ফিল্ডের ইস্যুগুলো সলভ করতে পারেন, আমার মনে হয় ভবিষ্যতে তিনি মেসি রোনালদোর কাতারেই চলে আসবেন। পারফরমেন্সের দিক থেকে এখনও সেই কাতারেই আছেন, কিন্তু সেই সমাদৃত মেসির প্রতি যে মানুষের ভালোবাসা, সবার ভালোবাসা, সেই জায়গাটাতে এমবাপ্পে কিন্তু ল্যাক করছেন।
নিজেকে যদি আরেকটু ভেঙে গড়তে পারেন এমবাপ্পে, সেক্ষেত্রে আরও বেশি আসলে উন্নতি হয়তো তিনি করতে পারবেন অফ দ্য ফিল্ড এবং অন দ্য ফিল্ডে। হাসিনুর, আজ এবং আগামীকাল সকাল পর্যন্ত কোন কোন দলের খেলা রয়েছে এবং কাদের আপনি এগিয়ে রাখবেন? আমরা দেখি দর্শকদের দেখায় আসলে কাদের কাদের খেলা ছিল। রাত থেকে সকাল পর্যন্ত 4টি করে ম্যাচ হচ্ছে ডেইলি। আমরা একটু দেখাই আজকে ইম্পর্টেন্ট ম্যাচ সবচেয়ে কিন্তু পর্তুগালের ম্যাচ। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল প্রথম ম্যাচে কঙ্গোর সাথে খারাপ পারফরমেন্স করার পর আজকে তারা মাঠে নামছে। আজকে তারা উজবেকিস্তানের সঙ্গে খেলবে রাত 11টায়। এই ম্যাচটা আসলে খুবই ভাইটাল, অন্তত ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য। ক্রিস্টিয়ানো রোনালদো যে মানের ফুটবলার, মেসির সঙ্গে এই প্রজন্মের সবচেয়ে ভালো ফুটবলারের মধ্যে তিনি একজন, কিন্তু আসলে তিনি সেইভাবে ডেলিভার করতে পারেনি। একটা বিশ্বকাপ ট্রফি রোনালদোর স্বপ্ন, রোনালদো ভক্তদের স্বপ্ন। এটা নিশ্চিতভাবেই অনেকে চাইবেন যে লিওনেল মেসি যেমন একটা বিশ্বকাপ জিতে ফেলেছেন, আরেকটাও যদি জিততে পারেন। রোনালদোর যে ক্লাব পর্যায়ে যে সাফল্য, তিনি যতবার ব্যালন ডি'র জিতেছেন, যতগুলো গোল করেছেন, ইন্টারন্যাশনালে হাইয়েস্ট গোল তিনি 1000-এর কাছাকাছি পৌঁছে যাচ্ছেন তিনি তার ক্লাব এবং আন্তর্জাতিক ক্যারিয়ার মিলে। তো সব কিছু মিলে আমরা যদি ডিজার্ভিংয়ের ক্ষেত্রে বলি, রোনালদো কিন্তু একটা বিশ্বকাপ ডিজার্ভ করে, বা সেই বিশ্বকাপটা যদি রোনালদো পর্তুগালের হয়ে জিততে না পারেন, তার ক্যারিয়ারে সেটা একটা হয়তো দাগ হয়ে কালিমা হয়ে থাকবে। তবে দেখা যাক, কঙ্গোর বিপক্ষে ম্যাচে তার পারফরমেন্স একদম ভালো ছিল না, পর্তুগালের পারফরমেন্সও ভালো ছিল না। সেই সাথে পর্তুগালের ড্রেসিং রুমের একটা কোন দলের খবর বাইরে আসছে জানি না, যদিও অফিসিয়ালি তারা তাদের কোচ এবং রোনালদো ডিনাই করছেন যে এই ধরনের কোনো কোন দল নেই। তবে টিম বন্ডিংটা ভালো না হলে কিন্তু আসলে বিশ্বকাপের মতো আসরে ভালো করা যায় না। 2016 ইউরো জিতেছিল পর্তুগাল, এখন যে স্কোয়াডটা আছে পেন অন পেপারে সেটার চেয়ে অনেক দুর্বল দল ছিল, কিন্তু তারপরেও তারা সাফল্য পেয়েছিল, কেননা তাদের রোনালদোর প্রতি সেই ভালোবাসা, সেই আস্থা তাদের ছিল। আর্জেন্টিনা থেকে অবশ্যই পর্তুগাল শিখতে পারে। আর্জেন্টিনার আক্রমণটা কিন্তু পুরোটাই আসলে মেসি কেন্দ্রিক যেভাবে হয়, তারা সবসময় মেসিকেই খুঁজে থাকেন, চেষ্টা করেন মেসিকে দিয়ে তার ট্যালেন্টটা, যে প্রতিভাটা আছে সেটা কাজে লাগানোর। আপনি যদি কালকের ম্যাচটাও দেখেন, মেসির ট্যানেল, মেসির ভিশন, মেসির স্কিল ছাড়া কিন্তু আর্জেন্টিনার জন্য এই ম্যাচটা জয় পাওয়া কঠিন হতো। একবার ভাবুন, কোনো কারণে আনফর্চুনেটলি যদি মেসি এই ম্যাচটা খেলতে না পারতো, হয়তো অস্ট্রিয়াও জিতে যেত আর্জেন্টিনার বিপক্ষে। তো রোনালদোর সেই প্রতিভাটাকে আসলে পর্তুগালের তার সতীর্থরা যদি কালেকটিভলি ব্যবহার করতে পারে, তাহলেই হয়তো এই দলটা নকআউট পর্বে বা শিরোপার রেসে ফাইটে থাকতে পারে। একটি ম্যাচ তারা বাজে পারফরমেন্স করেছে, ড্র করেছে, সেটা কিন্তু হতেই পারে। দেখা যাক আজকের ম্যাচে তাদের সেটা কাটিয়ে ওঠার সুযোগ। তারা যদি একটা বড় জয় পায়, রোনালদো যদি 1-2টি গোল পান, তাহলে তারও আত্মবিশ্বাস বাড়বে। এর পরের ম্যাচটা রাত 2টায়, ইংল্যান্ড এবং ঘানা। এটিও ফিজিক্যাল একটা ম্যাচ হবে। অবশ্যই ইংল্যান্ড বড় ফেভারিট, ইংল্যান্ড বড় ব্যবধানেই জেতার কথা, কিন্তু ঘানাও ফিজিক্যাল ফুটবল খেলে। অস্ট্রিয়া যেমন খেলেছে, অতটাও হয়তো ব্লকেট করতে পারবে না, কিন্তু তাদেরও এনার্জি আছে, তারা হয়তো সর্বোচ্চ ড্র আদায় করতে পারে। তবে আমার মনে হয় ইংল্যান্ড এগিয়ে থাকবে। পানামা ক্রোয়েশিয়া ম্যাচেও আপনাকে ক্রোয়েশিয়াকে এগিয়ে রাখতে হবে, যদিও লুকা মডরিচরা বয়সের ভারে তাদের পারফরমেন্সটা অতটা ভালো নেই এখন আগের মতো। গত বিশ্বকাপে যাতে এই চমকটা দেখিয়েছিল, আমরা দেখেছি ইংল্যান্ডের সাথেও ততটা ভালো পারফরমেন্স করতে পারেনি ক্রোয়েশিয়া। কলম্বিয়া আর কঙ্গোর মধ্যে একটি ম্যাচ আছে, এই ম্যাচে অবশ্যই কলম্বিয়াকে এগিয়ে রাখতে হবে। তবে কঙ্গো যেভাবে প্রথম ম্যাচের পর্তুগালকে রুখে দিয়েছে, তারা যদি একই পারফরমেন্সটা রিপিট করতে পারে, তা অবশ্যই তাদের পয়েন্ট পাওয়া সম্ভব এবং হারানোও সম্ভব। তবে আমি এখন পর্যন্ত কলম্বিয়াকে এগিয়ে রাখবো। তাদের অ্যাটাকিং জোনে বেশ ভালো কিছু ফুটবলার আছে, লুইস দিয়াসের মতো ফুটবলার আছে, বায়ার্ন মিউনিকে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছেন। এর আগে তিনি লিভারপুলেও খেলেছিলেন, হামেস রদ্রিগেজ আছেন। সব কিছু মিলিয়ে কলম্বিয়াকে এগিয়ে রাখবো। তো আজকে এবং আগামীকালের খেলাগুলো নিয়ে এটি ছিল আমার প্রেডিকশন। হাসিনুর, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে এত ইম্পর্টেন্ট সব ইনফোগুলো দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ। আর এই ছিল রোড টু নিউ ইয়র্কের আজকের পর্বে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।